প্রকৃতিপ্রেমী ও রবীন্দ্রপ্রেমীদের আজকের ভিডিওতে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা ঠিক আপনাদের জন্যই। বাংলা সাহিত্যের আকাশে যে নামটি সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জীবন, সাহিত্য এবং সৃষ্টিশীলতার বিভিন্ন অধ্যায় ছড়িয়ে আছে ভারতবর্ষের নানান কোণে। তেমনি এক নিরিবিলি পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম মংপু, যেখানে কবিগুরু তার জীবনের শেষ ভাগে কয়েকবার এসে থেকেছিলেন। আজ মংপুর সেই বাড়িটি যেখানে কবি ছিলেন, সেটিই পরিচিত রবীন্দ্র ভবন নামে। মংপু দার্জিলিং শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার এবং সিটং থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম। মংপু যাওয়ার এই পথ ধরে এগিয়ে যেতে যেতে মন হারিয়ে যায়। গাড়ির জানলা দিয়ে তাকালেই দূর দূরান্ত পর্যন্ত সবুজের বিস্তার। বাতাসে আছে এক অদ্ভুত সতেজতা। মংপু দার্জিলিং জেলার অন্তর্গত এবং সিংকোনা গাছের চাষের জন্য বিখ্যাত। এই সিংকোনা গাছ থেকেই তৈরি হয় কুইনাইন, যা ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। শান্তিপূর্ণ পরিবেশ, সবুজে ঘেরা পাহাড় ও ঠান্ডা আবহাওয়া মংপুকে এক অনন্য গন্তব্যে পরিণত করেছে। সবুজে ঘেরা পাহাড়, খোলা আকাশ, সব কিছু মিলেমিশে এক অপার্থিব সৌন্দর্য। আমরা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখছি, মাঝে মাঝে থেমে থেমে নিচ্ছি ছবি। এখানে একেবারে অন্যরকম শান্তি, যেন সময় থেমে গেছে কিছুক্ষণের জন্য। ১৯৩৮ থেকে ১৯৪০ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর চারবার মংপু সফর করেন। এই সফরগুলো ছিল মৈত্রী দেবীর আমন্ত্রণে। মৈত্রী দেবীও ছিলেন একজন সাহিত্যিক ও রবীন্দ্র ভক্ত। তিনি মংপুর এই বাংলোতেই কবিগুরুকে আমন্ত্রণ জানান। এই জায়গাটা শুধু চোখ নয়, মনকেও জয় করে নেয়। পাখির ডাক, গাছের পাতার মৃদু নাড়াচাড়া, সব কিছু একত্রে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। এমন পরিবেশে দাঁড়িয়ে নিজের ভেতরের কথাগুলো যেন নিজেকেই শোনানো যায়। নিরিবিলি এই পরিবেশে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কিছু অসাধারণ কবিতা, গান ও চিঠিপত্র। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে কয়েকটি এই বাড়িতেই লেখা হয়েছে। মংপুর এই বাংলো, মাটি, পরিবেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ প্রিয় ছিল। এখানে তিনি সৃষ্টি করেছেন অজস্র রচনা, যেমন জন্মদিন, নবজাতক, সানাই, প্রহাসিনী ইত্যাদি নানাবিধ গ্রন্থে সংকলিত হয়েছে। তাছাড়াও অনেক চিঠিপত্র ও চিত্রকলাও এখানে সৃষ্টি হয়েছে। এক সময় এই রবীন্দ্র ভবন ছিল সিংকোনা গবেষণা কেন্দ্র এবং ডাক্তারদের বাংলো। ১৯৩৮ সালে কবিগুরুর জন্মদিন উপলক্ষে কালিম্পং থেকে রেডিওতে লাইভ ব্রডকাস্টে ওনার নিজের লেখা জন্মদিন কবিতাটা তিনি পাঠ করে শোনান। এখানে একটি ভবনকে রবীন্দ্র স্মৃতি সংরক্ষণের জন্য একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। ফুল গাছে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিবেশ আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। এই গেট দিয়ে প্রবেশ করার পর টিকিট কেটে আপনাকে মিউজিয়ামে ঢুকতে হবে। আমরা এগিয়ে চললাম মিউজিয়াম দেখার জন্য টিকিট কাটতে। এখানে টিকিটের মূল্য ২৫ টাকা করে। ৫ বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। আমরা 4 আদমি। এই মিউজিয়ামটা বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিন সকাল ৯টা থেকে ১২টা আর দুপুর ১টা থেকে বিকেল ৫টা অবধি খোলা থাকে। রাস্তার একদিকে ফুল দিয়ে সাজানো, অন্যদিকে পাহাড়ের মাদকতার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের ভেতরে কোনো রকম ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা বারণ। আমরা ঘুরে দেখেছিলাম পুরো মিউজিয়ামটা।
বর্তমানে এই মিউজিয়ামের ভেতর যে জিনিসগুলো দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে সেগুলো হলো কবিগুরুর ব্যবহৃত খাট, টেবিল, চেয়ার, একটা পিয়ানো, হাতে লেখা পাণ্ডুলিপি ও চিঠিপত্র এবং তার একটা বিশাল আবক্ষ মূর্তি। মংপুর রবীন্দ্র ভবন শুধু একটা ঐতিহাসিক স্থাপত্য নয়, এটি বাঙালি সংস্কৃতির এক জীবন্ত অধ্যায়। এখানে এসে মনে হয় যেন কবির উপস্থিতি এখনও রয়ে গেছে গাছের পাতায়, পাহাড়ের ছায়ায় আর সেই নীরব ঘরের দেওয়ালে। আপনি যদি সত্যিকারের প্রকৃতিপ্রেমী এবং রবীন্দ্রপ্রেমী হন, অন্তত একবার মংপু ঘুরে দেখে আসুন। প্রকৃতি আর সাহিত্যের এমন অপূর্ব মিলনস্থল বাংলায় আর খুব বেশি আছে বলে মনে হয় না। এই ছিল আমাদের আজকের ছোট্ট ট্র্যাভেল ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক সুন্দর জায়গার গল্প নিয়ে আমরা আসছি খুব শিগগিরই। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভ্রমণ হোক মনের আনন্দ।